শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি টিটুরঞ্জন দাস, সহকারী শিক্ষক, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়, বারকুণ্ড সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমরা গত ক্লাসে নগদান বই আলোচনা করেছিলাম এবং সৃজনশীল 1 সম্পূর্ণ করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নগদান বইয়ের তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের সৃজনশীল 2 করাবো। আশা করি তোমরা এখন বাসায় আছো, তোমরা বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে যাও। এখন আমি তোমাদেরকে প্রথমে অঙ্ক শুরু করার পূর্বেই তোমাদেরকে প্রশ্নটা ভালোভাবে বুঝিয়ে দিব। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। চট্টগ্রামের বন্দর ট্রেডার্স এর 2017 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুন 1, নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এরপর জুন 3, যমুনা ট্রেডার্সের নিকট হতে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 2 লক্ষ টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। এরপরে জুন 5, ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। জুন 9, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। জুন 15, ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। জুন 18, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং পদেয় বিল পরিশোধ 15,000 টাকা। জুন 22, পতেঙ্গা স্টোরস হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বাট্টা মঞ্জুর। জুন 26, যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু। জুন 30, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং চার্জ কর্তন করলো 1,000 টাকা। এখন আমরা ক নাম্বার প্রশ্নে আমাদেরকে করতে হবে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে জুন 1 থেকে জুন 15 তারিখের লেনদেন অবলম্বনে 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা ও ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে জুন 18 থেকে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ক নম্বরে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। অফিস সরঞ্জাম কি? সাধারণত আমরা বুঝবো যে আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে কি অফিস সরঞ্জাম। কম্পিউটার ক্রয় করা, এগুলো হচ্ছে কি অফিস সরঞ্জাম। তাহলে এখন আমাদের এখানে অফিস সরঞ্জাম দেখো, এখানে কি কি আছে? 5 তারিখে ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। তাহলে আমরা যে বলছি অফিস সরঞ্জাম হচ্ছে কি কম্পিউটার ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়, তাহলে ফটোকপি মেশিন ক্রয়, তাহলে এটা হচ্ছে কি অফিস সরঞ্জাম 75,000 টাকা। এরপরে আমাদের 15 তারিখ ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান 3,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে কোনো স্থায়ী সম্পদ, যেমন এই যে কম্পিউটার, এই যে ফটোকপি মেশিন যখন প্রতিষ্ঠানে এটা প্রতিস্থাপন করা হবে এবং এটা আনার জন্য যে খরচ, সেটাকেও আমরা স্থায়ী খরচ হিসেবে ধরবো, স্থায়ী সম্পদ হিসেবে কি ধরবো। এটাকে খরচ ধরা যাবে না, এটাকে এই যে বহন খরচ, এই ফটোকপি মেশিনের বহন খরচ এবং সংস্থাপন খরচকে আমরা খরচ ধরতে পারবো না, এটাকে আমরা স্থায়ী সম্পদ হিসেবে ধরবো। তাহলে এই এখন আমাদের পুরো অঙ্কতে অফিস সরঞ্জাম কয়টা? এখানে আমাদের হচ্ছে 5 তারিখ এবং কয় তারিখ?
5 তারিখ এবং 15 তারিখ। 5 তারিখ এবং কত? 5 তারিখ এবং 15 তারিখ। এরপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে জুন 1 থেকে জুন 15 তারিখের লেনদেন অবলম্বনে দুঘর নগদান বই কি করো? প্রস্তুত করো। তো এখানে তোমরা জুন 1 কি এখানে তোমরা বইতে দেখো, আবার আমার এখানে প্রশ্ন আছে সেখানে তোমরা খেয়াল করো। নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এইখানে এই দুঘর নগদান বই প্রথমে দুঘর নামে দুইটা ফাঁস আছে। দুঘর নগদান বই কয়টা ফাঁস আছে শিক্ষার্থী বন্ধুরা? দুইটা ফাঁস। একটা হচ্ছে ডেবিট পাস, একটা হচ্ছে কি ক্রেডিট পাস। ডেবিট পাসে 6টা কলাম থাকে এবং ক্রেডিট পাসে কয়টা কলাম থাকে? 6টা কলাম। তো আমরা এই যে নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংক জমা, এটা আমরা ডেবিট পাসে বসাবো। এটা আমরা কোথায় বসাবো? ডেবিট পাসে। ডেবিট পাসে কিভাবে বসাবো? আমরা লিখবো জুন 1 ব্যালেন্স বিডি নগদ দের ঘরে 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা কিসের ঘরে বসাবো? ব্যাংকের ঘরে বসাবো। এরপরে এই জুন 3 যমুনা ট্রেডার্সের নিকট হতে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্রয় হলে আমাদের সবসময় মনে রাখবে যে এটা খরচ, এবং খরচ হলে আমরা 2 ঘর নগদান বই হোক 3 ঘর নগদান বই হোক, এটা আমাদের নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে। কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। এখানে তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করো তোমরা, যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয়। কত টাকা? 1 লক্ষ টাকার পণ্য। এখানে নগদ হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আর চেক হচ্ছে কত? 30,000 টাকা। তাহলে এখানে নগদান বইয়ে বসবে কত? 20,000 এবং 30,000। কিন্তু এখানে টাকা হচ্ছে কত? 1 লক্ষ টাকা। তাহলে বাকি 50,000 টাকা নগদান বইতে আসবে না। নগদান বইতে কি আসবে না। তাহলে আমরা ক্রেডিট দিকে কি লিখবো? তারিখ ঘরে লিখবো জুন 3 ক্রয় হিসাব। কি লিখবো? ক্রয় হিসাব। নগদের ঘরে লিখবো 20,000 টাকা, চেকে লিখবো কত? 30,000 টাকা। এরপরে জুন কত? 5 ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। যদি ফটোকপি মেশিন ক্রয় করে, এটা হচ্ছে কি স্থায়ী সম্পদ। আর স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয়টাকে আমরা এটা ক্রয় করবো, যাবে কি হবে? ভবিষ্যৎ হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। তো যদি নগদান হিসেব ক্রেডিট হয় তাহলে আমরা কোন দিকে লিখবো শিক্ষার্থী বন্ধুরা? নগদান বইয়ের ক্রেডিট পাশে। তো ক্রেডিট পাশে আমরা লিখবো যে অফিস সরঞ্জাম হিসাব লিখে নগদের ঘরে টাকার কলামটা লিখবো। এরপরে 9 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মনে রাখবো ব্যাংক হতে যদি ব্যক্তিগত প্রয়োজনে উঠাই, সেটা মনে রাখতে হবে যে এটা ব্যক্তি প্রতিষ্ঠানের মালিক। কোনো কর্মচারী উঠালে সেটাকে আমরা উত্তোলন ধরবো না। যদি মালিকেই কোনো টাকা পয়সা উঠে নিয়ে যায় সেটাকে উত্তোলন ধরবো। তাহলে এখানে আমরা উত্তোলন হলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে এটা নগদান বইয়ের কোন পাশে বসবে শিক্ষার্থী বন্ধুরা? নগদান বইয়ের ক্রেডিট পাশে। তোমরা লিখবে যে তারিখ হচ্ছে যে জুন 9 উত্তোলন হিসাব ক্রেডিট পাশে লিখবো, ব্যাংকের ঘরে লিখবো 5,000 টাকা। এরপরে ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা? ব্যবসায়িক প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা উঠাই এবং অফিসের প্রয়োজনে যদি উঠাই তাহলে সেটা কন্টেন্টই হবে। সেটা কি হবে? কন্টেন্টই হবে। তো ব্যবসায়িক প্রয়োজনে যদি 10,000 টাকা উঠানো হয় ব্যাংক থেকে, তাহলে সেটা জাবেদা কি হবে? সেটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট দিকে লিখবো যে আমরা তারিখ লিখবো 9, লিখবো যে ব্যাংক হিসাব, টাকা লিখবো নগদের ঘরে, এবং ক্রেডিট দিকে লিখবো যে সেম দুই দিকে বসবে, যেহেতু এটা কন্টেন্টই ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন, যেটা কন্টেন্টই দুই দিকে বসবে। ক্রেডিট দিকে লিখবো যে জুন 9 নগদান হিসাব, টাকা ব্যাংকের ঘরে। এরপরে 15 তারিখ ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। তো আমরা এটা যেহেতু আমরা খরচ ধরবো না, যে স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয়টা বহন খরচটা আমরা যেহেতু স্থায়ী সম্পদ ধরবো, এইটাও আমরা লিখবো যে কি অফিস সরঞ্জাম হিসেব, অফিস সরঞ্জাম হিসেব লিখবো। অফিস সরঞ্জাম হিসেব এটা যেহেতু আমাদের জাবেদা করলে আসে অফিস সরঞ্জাম হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট, সেজন্য আমরা ক্রেডিট পাশে লিখবো অফিস সরঞ্জাম হিসাব, টাকা লিখবো কি ক্রেডিট পাশে। তাহলে আমরা এই 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুঝলাম আমরা এটা দিয়ে দুঘর নগদান বই করব। এরপরে গ নাম্বার প্রশ্ন, প্রারম্ভিক
হাতে নগদ 1,20,000 টাকা ও ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে জুন 18 হতে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 ঘর নগদান বই প্রস্তুত করো। তো এখানে শিক্ষার্থী বন্ধু একটা জিনিস খেয়াল করবে, দুই ঘর নগদান করার সময় আমরা ব্যালেন্স বিটি কিন্তু এখানে দেওয়া ছিল। 2 ঘর নগদান বইয়ে আমাদের ব্যালেন্স নগদ এবং ব্যাংক জমা নিজে বসে শুরু করছে, সেটাই আমরা ব্যালেন্স বিটি বসাইছি। কিন্তু 3 ঘর নগদান বই তারা প্রশ্নেই কি করছে লিখে দিছে, এখানে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা, ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে জুন 18 থেকে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 ঘর নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা এই 2 ঘরের মতোই ডেবিট দিকে লিখবো, এটা 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে লিখবো যে 1,20,000 টাকা এবং ব্যাংক উদ্ধৃত ব্যাংকের ঘরে লিখবো কি 60,000 টাকা ডেবিট দিকে। এরপরে আমরা এখন যেহেতু আমাদের 3 ঘর নগদান বই বলছি, শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি একটু 3 ঘর নগদান বই সম্পর্কে বলি। 3 ঘর নগদান বই এবং 2 ঘর নগদান বইয়ে প্রস্তুত প্রণালী একই, কিন্তু এখানে 3 ঘর নগদান বইয়ে নগদ বার্তা আসবে, নগদ প্রাপ্ত এবং নগদ প্রদত্ত বার্তা আসবে, কিন্তু কারবারি বার্তা আসবে না। তাহলে 3 ঘর নগদান বইয়ের সাথে 2 ঘর নগদান বইয়ের শুধু পার্থক্য হচ্ছে বার্তাটা, যে নগদ বার্তা এবং নগদ প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা 3 ঘর নগদান বসবে, 2 ঘর নগদান বইয়ে বসবে না। আর 3 ঘর নগদান বইয়ের ঘর সংখ্যা 14টি হবে, ডেবিট দিকে 7টি এবং ক্রেডিট দিকে কয়টি 7টি। আর যাবতীয় কাজগুলা 2 ঘর নগদান বই যেভাবে হবে 3 ঘর নগদান সেভাবে হবে। তো এখন আমরা ক নাম্বার সৃজনশীল প্রশ্নটা করব। ক নাম্বার হচ্ছে যে কি, বন্ধন ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তো আমরা অফিস সরঞ্জাম এখানে বইতে আমাদের 5 তারিখ ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। তাহলে আমরা এখানে লিখবো যে 5 তারিখ। আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিখতে পারি অথবা মেশিন ক্রয় লিখতে পারি। আমরা মেশিন ক্রয় লিখি, মেশিন ক্রয় কত টাকা, 75,000 টাকা। এরপরে জুন 15 এটা যোগ হবে মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ। সংস্থাপন খরচ 3,000 টাকা। আমরা এটা যোগ করবো দুটোটা, তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, 3টে শূন্য বসে যাবে। এরপর 5 এর 3 কত, 5 এবং 3 8, এখানে 7। তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের ক নম্বরে অফিস সরঞ্জামের মূল্য বেরিয়েছে কত, 78,000 টাকা। এরপরে এখন আমরা খ নাম্বার প্রশ্নটা করব, যেটা হচ্ছে একটা 2 ঘর নগদান বই 1 তারিখ থেকে এবং কত তারিখ পর্যন্ত, 15 তারিখের লেনদেনের দ্বারা আমরা একটা 2 ঘর নগদান বই করব। তোমরা সবাই ঘর করে ফেলো। এখন আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। খ নাম্বার হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ। এখানে 1 তারিখ আমরা সবসময় ব্যালেন্স বিডি লিখব, যেহেতু আমাদের এই নগদ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা নগদান বই ডেবিট দিকে বসবে, সেজন্য আমরা ব্যালেন্স বিডি ডেবিট দিকে লিখে আমরা নগদের ঘরে লিখবো 1,20,000 টাকা এবং ব্যাংকের ঘরে লিখবো 2 লাখ টাকা। এরপরে 3 তারিখ ক্রয় সব সময় নগদান বইয়ের ক্রেডিট দিকে বসে, সেজন্য আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখব। ক্রয় হচ্ছে খরচ। 3 তারিখ ক্রয় হিসাব, নগদের ঘরে হবে 20,000 টাকা এবং চেকের ঘরে হবে 30,000 টাকা। এখানে যে 1 লক্ষ টাকা আছে, বাকি টাকাটা এখানে বসবে না। যে টাকাটা নগদ এবং চেকে দেওয়া হয়েছে সেই টাকাটাই আমাদের অঙ্কে বসবে, বাকি টাকাটা বসবে না, দ্যাটস বাকি। এরপর হচ্ছে 5 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়।
ক্রয় হলো খরচ, যথারীতি আমাদের বসবে যে ক্রেডিট দিকে। আমরা লিখবো যে অফিস সরঞ্জাম, ফটোকপি মেশিন হিসেবকে আমরা কি লিখবো? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসেব, অফিস সরঞ্জাম হিসেব কত টাকা? ৭৫,০০০ টাকা। আমরা এরপরে ৯ তারিখ, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে এটা উত্তোলন হিসেব হিসেবে এটা খরচের মতো আমরা ক্রেডিট দিকে লিখব। নয়, উত্তোলন হিসেব, উত্তোলন হিসেব। উত্তোলন করলে মালিকের সাথে হ্রাস পায়, সেজন্য ক্রেডিট দিকে লিখবো। কত টাকা? এখানে ৫,০০০ টাকা। ব্যাংক থেকে উত্তোলন করলে আমরা ব্যাংকের কলামে লিখবো, আর যদি নগদ উত্তোলন করে তাহলে আমরা নগদের কলামে লিখবো। এরপরে তোমরা দেখো এখানে ও ব্যবসার প্রয়োজনে ১০,০০০ টাকা, ও ব্যবসায়ের প্রয়োজনে ১০,০০০ টাকা উত্তোলন। তো ব্যবসার প্রয়োজনে যদি উত্তোলন হয় তাহলে সেটা কি হয়? কন্টেন্টই হবে। কন্টেন্টই মানে হচ্ছে কি বিপরীত দাখিলা, অর্থাৎ দুদিকেই বসবে, দুদিকেই বসবে। তাহলে আমাদের যেটা গুরুত্বপূর্ণ এন্ট্রি ৯ তারিখ, আমরা ব্যবসায়ের প্রয়োজনে ১০,০০০ টাকা উত্তোলন করলে যাবে হয় কি নগদান হিসেব ডেবিট, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করতেছে সেজন্য ব্যাংক হিসেব ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক হিসেব বিপরীত নাম, কিন্তু টাকা লিখবো নগদের করে ১০,০০০ টাকা। এরপরে ক্রেডিট দিকে আমরা, যেহেতু এটা বিপরীত দাখিলা, তাহলে আমরা ক্রেডিট দিকে আমরা এখানে যে ব্যাংক হিসেব লিখছি না, তাহলে আমাদের ব্যাংক হিসেব ক্রেডিট, তাহলে এখানে আমরা লিখবো নগদান হিসাব, আর ব্যাংক হিসেব যেহেতু ক্রেডিট, টাকাটা হবে ব্যাংকের কলমে। আর এটা যেহেতু কন্টেন্টই, শিক্ষার্থী বন্ধুরা এটা যেহেতু কন্টেন্টই, তাহলে আমরা খতিয়ান পৃষ্ঠের করে আমরা সি লিখে দিব। সি বুঝাচ্ছে যে এই লেনদেনটা কি, সি দ্বারা কি বুঝাচ্ছে? এই লেনদেনটা কন্টেন্টই হয়েছে। এরপরে ১৫ তারিখ, ১৫ তারিখ হচ্ছে যে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান ৩,০০০ টাকা। তাহলে এটা যেহেতু আমাদের অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদজনিত খরচ, তাহলে আমরা ক্রয়জনিত খরচ, তাহলে আমরা কি করব? এটাও ক্রেডিট দিকে বসাবো। তাহলে আমাদের এটা হচ্ছে, আমরা লিখবো যে অফিস সরঞ্জাম হিসেব, অফিস সরঞ্জাম হিসেব, অফিস সরঞ্জাম হিসেব। অফিস সরঞ্জাম হিসেব কত টাকা? এখানে আমাদের ৩,০০০ টাকা। এটা যেহেতু আমাদের নগদ হয়েছে সেজন্য নগদের কলমে বসবে, যদি ব্যাংকের মাধ্যমে দেওয়া হইতো তাহলে ব্যাংকের কলমে। এখন আমরা ব্যালেন্স বিডি সম্পর্কে একটু বলি। আমি ১ তারিখে যে নগদ ১,২০,০০০ টাকা এবং ২ লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা ডেবিট দিকে বসবে। নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে যদি ব্যবসা শুরু করে, এটা নগদ কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। নগদেরটা নগদের ঘরে বসবে, ব্যালেন্স বিডি লিখবো আমরা প্রাপ্তি কলমে, আর নগদের টাকা নগদের ঘরে, ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে বসবে। এখন আমরা পুরো ১ তারিখ থেকে ১৫ তারিখের যাবতীয় লেনদেন সবগুলো আমরা বসে ফেলছি। তো এখন আমরা কি করব? যোগ করব। আমরা সবসময় মনে রাখবো ১ তারিখে যে ব্যালেন্স বিডিটা যেদিকে বসে সবসময় ওদিকেই কি হবে? টাকার পরিমাণ বেশি হবে। তাহলে আমরা ডেবিট দিকে যোগটা আগে করবো, তারপরে যে যোগফলটা হবে সেই যোগফলটা আমরা ক্রেডিট দিকে নগদ এবং ব্যাংকের করে লিখিয়ে দিব। তবে আবার মাঝে মাঝে ব্যতিক্রম হতে পারে, ক্রেডিট দিকেও বেশি হতে পারে। এখন আমরা যোগফলটা করেছি। দেখো ১,২০,০০০ আর ১০,০০০, ১,৩০,০০০, আর এখানে ২ লক্ষ টাকা বসছে। ডেবিট দিকে যোগফলটা আমরা ক্রেডিট দিকে কি লিখেছি। এখন দেখা যাচ্ছে যে ডেবিট দিকে আমাদের ক্রেডিট দিকে ২০,০০০, ৭৫,০০০, ৩,০০০, মোট হচ্ছে ৯৮,০০০, আর আমাদের যোগফল হচ্ছে কত? ১,৩০,০০০। তাহলে ১,৩০,০০০ থেকে ৯৮,০০০ আমরা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। এরপরে ৩০,০০০, ৫,০০০, ১০,০০০, ৪৫,০০০, ২ লাখ থেকে আমরা কি করব? ১,৪৫,০০০ বিয়োগ দিব। তাহলে হবে যে এখানে ১,৫৫,০০০ টাকা, আর এখানে ৯৮,০০০ বিয়োগ দিলে হবে ৩২,০০০। তাহলে এই টাকাটা আমরা শেষ তারিখ, জুনের শেষ তারিখে আমরা লিখবো। জুন সাধারণত কত তারিখে মাস শেষ হয়? ৩০ তারিখে। কত তারিখে?
30 তারিখে, তাহলে আমরা এখানে লিখব ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডিটা সাধারণত কয় তারিখে করা হয়? মাসের জুন মাসের শেষ তারিখে। তাহলে এখানে কত টাকা বিয়োগ করার পরে 32,000 টাকা। এখানে কত টাকা? 1,55,000 টাকা। 1,55,000। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই সিডির টাকাটা পরবর্তী মাসে ডেবিট পাশে কি করতে হবে? বিডি করতে হবে। তাহলে জুনের পর কি মাস শিক্ষার্থী বন্ধুরা? জুলাই মাস। জুলাই 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আমরা কত টাকা লিখবো? ওই যে নগদের সিটিতে কত টাকা হয়েছিল? 32,000 টাকা। তাহলে এখানে কত লিখবো নগদের? এখানে 32,000 টাকা। আর আমরা এখানে ব্যাংকের কত টাকা ছিল হয়েছে? 1,55,000 টাকা। তাহলে আমাদের 2 ঘরের নগদান বই শেষ। আমরা এখন 3 ঘরের নগদান আমরা এখন 3 ঘরের নগদান বইয়ে চলে যাব। তাহলে তোমরা একটা 3 ঘরের নগদান বইয়ের ঘর করো। 3 ঘরের নগদান বই আমরা এখন করব। যেটা গ নাম্বার প্রশ্ন, আমাদের প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা এবং ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে জুন 18 থেকে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 ঘরের নগদান বই প্রস্তুত করতে বলেছে আমাদেরকে। তো আমরা যে উদ্দীপক আছে সেই উদ্দীপকের এখান থেকে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আমাদের এখানে দেওয়াই আছে 1 লক্ষ, এখানে বাট্টার ঘরে হবে না, টাকাটা হবে নগদের ঘরে। 1,20,000 টাকা এবং ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা। এটা আমাদের ডেবিট পাশে বসবে। নগদ এবং ব্যাংক উদ্ধৃত, নগদ হাতে নগদ, ব্যাংক উদ্ধৃত, এগুলা ডেবিট পাশে বসবে। এখন 1 তারিখের পরে আমরা 18 তারিখ থেকে শুরু করব। 18 তারিখে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং পদবি বিল পরিশোধ 15,000 টাকা। প্রাপ্য বিল আদায়, প্রাপ্য বিল মানে এটা আমরা পাইছি দেনাদার থেকে, তাহলে পাওয়া গেলে কোথায় বসবে? ডেবিট দিকে। প্রাপ্য বিল হিসাব। তাহলে প্রাপ্য বিল হিসাব এখানে কত টাকা? 25,000 টাকা। এটা যেহেতু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে সেজন্য ব্যাংকের কলমে লিখব 25,000 টাকা। এরপরে জুন 18 পদীয় বিল, পদীয় বিল হিসাব। পদীয় বিল হিসাব এখানে কত টাকা? 15,000 টাকা। যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে সেজন্য আমাদের ব্যাংকের কলমে বসবে 15,000 টাকা। যদি নগদে পরিশোধ হয়, প্রাপ্য এবং পদবি বিলের টাকা যদি নগদে পরিশোধ হয় তাহলে নগদের কলমে বসবে। আর যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় তাহলে ব্যাংকের কলমে বসবে। প্রাপ্য বিল আমরা যদি ব্যাংকের মাধ্যমে পাই ব্যাংকের কলমে বসবে, আর নগদের মাধ্যমে পাইলে নগদের কলমে বসবে। পদবি বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংক কলমে, নগদে পরিশোধ করলে নগদের কলমে বসবে। এরপর তারিখ হচ্ছে 22 তারিখ। পতেঙ্গা স্টোর সত্যি 13,000 টাকা চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বাট্টা মঞ্জুর। চেক প্রাপ্তি হলে আমরা সাধারণত নগদান বইয়ের কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। তাহলে আমরা লিখব পতেঙ্গা স্টোর হিসাব। পতেঙ্গা স্টোর হিসাব। পতেঙ্গা স্টোর কত টাকা? 13,000 টাকা চেক প্রাপ্তি। যে চেক হলে আমাদের কোথায় বসবে? ব্যাংকের কলমে 13,000 টাকা। আর এখানে 1,000 টাকা বাট্টা মঞ্জুর করছে। বাট্টা মঞ্জুর করলে সেটা মানে আমরা বাট্টা দিয়েছি তাকে, তাহলে 1,000 টাকা বাট্টার ঘরে বসবে। এরপর তারিখ হচ্ছে যে 26 তারিখ। যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকা চেক ইস্যু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক শুরুর আগে এই লেনদেন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিয়েছি, সেই জন্য আমরা এখন আর বিস্তারিত বলবো না। তো এখানে ইস্যু মানে প্রদান,
তাহলে এটা প্রধান পাশে বসবে। তাহলে আমাদের এখানে জুন কত 26 তারিখ, জুন 26 যমুনা ট্রেডার্স হিসেব, যমুনা ট্রেডার্স হিসাব। যমুনা ট্রেডার্স এখানে নগদের 20,000 টাকাটা নগদের ঘরে বসবে, আর চেকের 25,000 টাকাটা ব্যাংকের কলমে বসবে। চেকের 25,000 টাকা ব্যাংকের কলমে। তাহলে আর আমরা যে বারটা বের করেছি 26 তারিখে 5,000 টাকা অঙ্ক শুরুর আগে, তাহলে সেই 5,000 টাকাটা কোথায় বসবে? এখন প্রাপ্ত বার্তার ঘরে বসবে। এখন আমরা 30 তারিখ জুন 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং চার্জ কর্তন করলো 1,000 টাকা। তো ব্যাংক সুদ মঞ্জুর করলে, মঞ্জুর মানে আমাদের ব্যাংকে যে জমা টাকা থাকে তার উপর ব্যাংক সময়ে সময়ে সুদ দিয়ে থাকে, সেটা আমাদের জন্য মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় হবে। তাহলে আয় হলে আমরা কোন দিকে লিখবো? প্রাপ্তি পাশে লিখবো। ব্যাংক সুদ হিসাব হচ্ছে 500 টাকা। যেহেতু আমরা ব্যাংক থেকে সুদ পাচ্ছি সেজন্য ব্যাংকের কলমে লিখতে হবে। এরপর 30 তারিখ আবার আমাদের এখানে আছে ব্যাংক চার্জ কর্তন করলো 1,000 টাকা। তো চার্জ মানে হচ্ছে যে আমরা ব্যাংকে যে হিসাব খুলে থাকি, তো ব্যাংক হিসাব খুলে থাকলে ব্যাংক সময়ে সময়ে আমাদের থেকে চার্জ কাটে, সে চার্জ হচ্ছে আমাদের জন্য খরচ। তাহলে সে খরচ হলে আমাদের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে 30 তারিখ ব্যাংক চার্জ হিসেব, ব্যাংক চার্জ হিসেব হচ্ছে আমাদের কত? 1,000 টাকা। যেহেতু ব্যাংক থেকে এই চার্জটা কর্তন করা হয় সেজন্য এটা ব্যাংকের কলম বসবে। এখন আমরা যোগ করব। আমরা জানি 2 ঘর নগদান বই এবং 3 ঘর নগদান বই একই নিয়ম। তো আমরা 2 ঘর নগদান বইয়ের মতো আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, এই যে ব্যালেন্স বিডিটা যখন ডেবিট পাশে বসছে নগদে এবং ব্যাংকে, তাহলে আমরা ডেবিট দিকে যোগফলটা আগে বের করব। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা ডেবিট দিকে যোগফলটা বের করব। এখানে দেখো বারটার যে টাকাটা, এটার কোনো ব্যালেন্স সিডি হবে না, বিডি হবে না, এটা যেটা আছে এটা বসে যাবে। এবার 1,20,000 টাকা বসবে এখানে। এরপরে এখানে যোগ করলে হয় কত? 60,000, 85,000, 85, 95, 98,500, 98,500। এবং এই টাকাটা আমরা আবার কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। বারটার কিন্তু সিডি হবে না, বারটার যে পরিমাণ টাকা ওই পরিমাণ বসে যাবে। তাহলে এখানে হবে যে 1,20,000 টাকা নগদের করে, এখানে 1,20,000 নগদের করে হবে। এরপরে 98,500, 98,500। এখন শিক্ষার্থী বন্ধুরা ডেবিট দিকে আমাদের যে যোগফলটা এখানে বসানো হয়েছে, এই 20,000 টাকা আমরা বাদ দিব, তাহলে 1,00,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো যে জুন মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি 1,00,000 টাকা। যেহেতু 1,20,000 থেকে 20,000 গেলে কত টাকা? 1,00,000 টাকা। আর এখানে 98,500 থেকে আমরা 15,000, 25,000, 40,000, 41,000 বিয়োগ দিব। তাহলে 41,000 যদি বিয়োগ দিই 98,500 থেকে, তাহলে আমাদের কত হবে? 47,500। তোমরা সবাই ক্যালকুলেটরের যোগটা করবে। তোমরা এখানে আমাদের সিডিটা হবে যে 57,500, 47,500 নয়, 98,500 থেকে আমাদের 41,000 বাদ গেলে 57,500 হবে। তো তোমরা এই যোগফলটা ক্যালকুলেটরে করবে যাতে কোনো ভুল না হয়। এখন আমরা এই ব্যালেন্স সিডিটা 2 ঘর নগদান বইয়ের মতো আমরা কি করব? এই যে জুন মাস না, জুলাই মাস, জুলাই 1 ব্যালেন্স বিডি
1,00,000 টাকা, আর ওইখানে হচ্ছে যে 57,000, ব্যাংকের করা হবে 57,500। কিন্তু তোমরা এই যে প্রদত্ত বার্তার এখানে কিন্তু সিডি হবে না, ডেবিট দিকে যত টাকা হবে এই তত টাকা এখানে বসবে, এবং ক্রেডিট দিকে যত টাকা হবে তত টাকা বসবে। আমরা এখানে কিন্তু প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তার কোনো সিডি করিনি, শুধু সিডি হবে কিসের, নগদ টাকা এবং ব্যাংক টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে সৃজনশীল 2 অঙ্কটা করেছি, অফিস সরঞ্জামের মোট মূল্য, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই। তোমরা অঙ্কটা বাসায় আরেকবার দেখবে। যদি তোমরা কোনো বিষয়ে না বুঝে থাকো তাহলে আমার সাথে মোবাইলে কথা বলবে, ফোন করে অথবা ফেসবুকে তোমাদের কমেন্টস করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করলাম।